তাহলে যে লোগোর কাজ শেষ, আমাদের মোকআপের কাজ শেষ, মোকআপ করছি এবং লোগো করছি। সেই অ্যাসেসমেন্টের মানে দিন আছে এই সবগুলো ফরম্যাটে অবশ্যই সেভ করতে হবে। আমাদের হচ্ছে দেখাইতে হবে যে এই ফরম্যাটটা, সেই ফরম্যাটটা ওপেন করে অ্যাসরকে দেখাইতে হবে যে আমাদের এই যে এটা কাজ, সেখানে বিভিন্ন কালার কোড দেখতে পারে, তো সব ফরম্যাটগুলো ঠিক আছে কিনা এগুলো অবশ্যই দেখাইতে হবে। যে ডকুমেন্ট আর্টবোর্ড সাইজটা কত নিছেন, কোথায় কালার মোড কি নিছেন, সবকিছু কিন্তু চেক করবে। বুঝছেন, ডকুমেন্ট ইনফরমেশন দেখাইলে একবারে সবকিছু এখান থেকে দেখতে পাবে। ডকুমেন্ট ইনফরমেশন এখানে সবকিছু, এই যে কালার প্রোফাইল কি আছে, কালার মোড কি আছে, ডাইমেনশন কত, ইউনিট কি, সবকিছু এখান থেকে কি দেখা যাবে। সেগুলা হচ্ছে আসলকে হচ্ছে এগুলা কাজ দেখাইতে হবে। আমরা হচ্ছে ওই বিষয়ে পরে আসি। আগে এখন দেখি আমরা এই দুটা কাজ শেষ করছি, এখন বানাইতে হবে আমাদের একটা বিজনেস কার্ড বানাইতে হবে। তো বিজনেস কার্ড বানানোর জন্য এই এখানে আমাদের কন্ডিশন দেওয়া আছে। সে এখনো কে কাজ করতেছে? হ্যাঁ, আচ্ছা কাজ বন্ধ করেন, দেখেন এটা ইম্পর্টেন্ট, এগুলো তো বুঝতে হবে না, না বুঝলে তো কাজ করতে পারবেন না। তো দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে কন্ডিশন, আমাদের বিজনেস কার্ডটা বানানোর জন্য এগুলা কন্ডিশন মেনটেন করে আমাদের কাজ করতে হবে। আর এইখানে দেওয়া আছে স্যাম্পল। তো স্যাম্পলটা কিরকম হচ্ছে, এরকম আমাদের দুইটা একটা ফ্রন্ট পেজ একটা ব্যাক পেজ হবে, এবং এখানে বিজনেস কার্ডটা বানাইতে হবে এইরকম ভাবে। এরকম হচ্ছে স্যাম্পল, এটা দেখে দেখে বানাইতে হবে। তো বানানোর জন্য কন্ডিশন হচ্ছে এগুলা, কন্ডিশনগুলো দেখি কি বলছে কন্ডিশনের মধ্যে। তো প্রথমে কি বলছে, অ্যাপ্লাই গ্রাফিক ডিজাইন কনসেপ্ট এবং গাইডলাইন। তো গ্রাফিক ডিজাইনের কনসেপ্ট এবং গাইডলাইন মেনটেন করে আমাদের কি হচ্ছে এই ডিজাইনটা কি বানাইতে হবে। তারপরে ক্রিয়েট এ বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডার। দেখেন এটা কি বলছে, একটা বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডার বানাইতে হবে, যেখানে কি হবে, কিপ অল ইউর ফাইলস ইনসাইড ইনটু জব টু ফোল্ডার। মানে কি জব টু ফোল্ডারের ভিতরে একটা বিজনেস কার্ড ডিজাইন নামে একটা ফোল্ডার হবে। ওই ফোল্ডারের ভিতরে আপনার বিজনেস কার্ডে যতগুলো হচ্ছে ইয়া থাকবে, যত ফাইল ফরম্যাটে সেভ করবেন, যতগুলো ফাইল থাকবে সবগুলাই হবে কি এই বিজনেস কার্ড ডিজাইন ফোল্ডারের মধ্যে। সেই জন্য আমি যে বিজনেস কার্ড ডিজাইন নামে একটা ফোল্ডার তৈরি করি। তো আমি আমার ফোল্ডারের মধ্যে যাই, এই যে এটা হচ্ছে জব টু ফোল্ডার। আমার এই জব টু ফোল্ডারের ভিতরে আমার একটা লোগো ডিজাইন নামে একটা ফোল্ডার ছিল, আর এখানে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি। সেখান থেকে নিউ থেকে একটা ফোল্ডার তৈরি করি, যেটার নাম হবে বিজনেস কার্ড ফোল্ডার, BUSI বিজনেস কার্ড ডিজাইন দিয়ে দেই। বিজনেস কার্ড ডিজাইন, এই বিজনেস কার্ড ডিজাইন নামে একটা ফোল্ডার করছি। এই ফোল্ডারের ভিতরে কি হবে, আমাদের হচ্ছে এই বিজনেস কার্ডের রিলেটেড যতগুলো ফাইল থাকবে সবগুলো কি হবে এই ফোল্ডারের ভিতরে। বুঝা গেছে? সো এখন দেখি আমরা কি বলছি, ইউজিং দ্য লোগো ফ্রম জব টু ইউ হ্যাভ ক্রিয়েটেড বিফোর। মানে কি, আপনি হচ্ছে যে লোগোটা তৈরি করছেন জব টু ফোল্ডারের ভিতরে, ওই লোগোটা আপনি ইউজ করতে হবে আমাদের বিজনেস কার্ডের মধ্যে। এবং হচ্ছে ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ইন দ্য প্রিন্ট সেকশন ফ্রম আর্টবোর্ড ডাইমেনশন A4 সাইজ। মানে কি আপনারা কি করতে হবে, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে প্রিন্ট সেকশন থেকে, যেটা আর্টবোর্ড সাইজ হবে A4 সাইজের। সেইভাবে আমাদের একটা আর্টবোর্ড তৈরি করি। তো আমি এই জন্য যাই হচ্ছে ইলাস্ট্রেটরে আসি, Ctrl+N দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি। এখন এখান থেকে আমরা কোথায় যেতে হবে, প্রিন্ট সেকশনে। সেই প্রিন্ট সেকশনে আসলাম, আসার পর কি কোনটা নিতে হবে বলেন দেখি, A4 সাইজ নিতে হবে। এই জন্য A4 সাইজ দেওয়াই আছে। তো তারপরে একটা জিনিস দেখি আমরা, এইগুলাতে যদি দেখি সবগুলোতে দেখেন শেষে কি লেখা আছে, আইএন মানে কি ইঞ্চি, তাই না? সেই জন্য আমাদের ইয়াটা কি নিতে হবে, ইঞ্চি নিতে হবে। সেইটার নাম দিয়ে দেয় ইঞ্চি ইউনিটটা, এবং এখানে নাম চেঞ্জ করে দিয়ে দিই। তো যেটা আমাদের বিজনেস কার্ড, তো বিজনেস কার্ডে লিখে দেয় BUISS। তাহলে ছিল কত, BUSI বিজনেস কার্ড। এই বিজনেস কার্ড নাম দিয়ে দিলাম, A4 সাইজ দিয়ে দিয়েছি, অটোমেটিকলি A4 সাইজের মাপ চলে আসছে এখানে। সো তারপরে দেখা যাচ্ছে আর এখানে কিছু চেঞ্জ করার দরকার নাই। সো দেখেন এখানে একটা বিলিডের বিষয় আছে, এই বিলিডটা কিন্তু হচ্ছে আমাদের কোথায় ইউজ করতে হবে। তো দেখেন আমাদের যদি এখানে যে একটা বিলিডের অপশন আছে এখানে, এতদিন আমরা কোথায় ইউজ করছিলাম, বিলিড এইখানে, তাই না? সো এই যে বিলিড ইউজ করছি, তোমাকে এইখানে একটা এখান থেকে বিলিড করে দেয় 0.125। এখন কি বলছে দেখেন, আমাদের একটা আর্টবোর্ড দিতে বলছে, যেটা হবে A4 সাইজ। তারপরে কত বলছে কি, ক্রিয়েট বিজনেস কার্ড ডিজাইন আর্টওয়ার্ক ইউজিং নেসেসারি টুলস। যে নেসেসারি টুলসগুলো লাগবে এগুলোর মাধ্যমে ডিজাইন করতে হবে, এবং বিজনেস কার্ড নিতে হবে, একটা বিজনেস কার্ড বানিয়ে হবে 3.5x2। এখানে একটু কনফিউজিং লাগতেছে না,
যে আমার 3.5 into 2 একটা বিসিএস কার্ড বানাই দিতে হবে, আবার আমি একটা A4 পেজ নিলাম, তো A4 পেজের কাজ কি তাহলে? হ্যাঁ, একটা A4 পেজটা কি করবে, আমরা একটা খসড়া পেজের মতো কাজ করবে, যেটার মধ্যে আমরা বিসিএস কার্ডটা তৈরি করবো। আর যে বিসিএস কার্ডটা যেটা তৈরি করবো, ওই বিসিএস কার্ডের মধ্যে তো ব্লিডটা প্রয়োজন হবে, তাই না? ব্লিডটা কোথায় প্রয়োজন হয়, যেটা আর্ট ওয়ার্ক মানে কি, যেটা আমরা ডিজাইন করতেছেন সেইটারই একটা এক্সট্রা অংশ, ওইটার মাধ্যমে কি করে কাটিং এর সময় যাতে ওইটা অংশ কাটা পড়ে। কিন্তু আমি যদি হচ্ছে A4 পেজের মধ্যে যদি ব্লিডটা নেই, একটা A4 পেজ নিলাম, এইটার মধ্যে দেখেন আমি ব্লিড নিলাম, দেখেন এখান থেকে ব্লিড নিচ্ছি, না পর ক্রিয়েট দেই, দেন এটা আমার একটা এই যে A4 পেজ নিছি, এইটার মধ্যে একটা যে লাল দাগ আসছে এখানে, এটা হচ্ছে আমাদের ব্লিডের অংশ। এখান থেকে আমাকে যদি এখান থেকে ডিজাইন করি, তাহলে কি হবে, এইটা হচ্ছে আমার একটা পুরো একটা পেজ। এখন এখানে আমার কি করতে বলছে, 3.5 into 2 একটা কি কি হবে, বিসিএস কার্ড বানাইতে হবে। তাই বিসিএস কার্ড বানানোর জন্য আমরা একটা শেপ নেই, যেহেতু আমাদের 3.5 into 2 ইঞ্চির একটা বিসিএস কার্ড বানাইতে হবে, সেক্ষেত্রে আমরা কি শেপ নিয়ে ওইটাকে আমরা ডিজাইন এরিয়া ভাবো। 3.5 into 2 এই নিলাম, এটার মধ্যে একটা কালার করে দিই। এই দেন এইটা আমার বিসিএস কার্ড, এটা আমার বিসিএস কার্ড হবে, এটার মধ্যে ডিজাইন করতে হবে। সো এইটার মধ্যে আমার ব্লিড হবে না কোনটার মধ্যে ব্লিড হবে বলেন দেখি? আর্টবোর্ডের মধ্যে ব্লিড হবে না এইটার মধ্যে ব্লিড হবে? হ্যাঁ, কোনটার মধ্যে ব্লিড হবে বলেন দেখি? হ্যাঁ, এই কার্ডটার সাথে ব্লিড হবে, তাই না? এটা তো ব্লিডের দরকার নাই, কারণ কি এটা আমার পেজ, ধর হচ্ছে প্রিন্ট হবে, ধর হচ্ছে এটা প্রিন্ট হওয়ার পর তো এইটা আমার কাটার প্রয়োজন আছে, এখানে কাটালে কি হবে, তাও তো এই পেজটা থাকেই গেল। সেক্ষেত্রে কি করতে হবে, এইটার মধ্যে ব্লিড নিতে হবে, এইটার মধ্যে ব্লিড নেওয়া যাবে না। সেক্ষেত্রে আমরা যখন নতুন ডকুমেন্টটা ক্রিয়েট করতে যাব, তখন আমাদের করতে হবে কি, নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি, সেখান থেকে এই যে আমরা এটার নামটা চেঞ্জ করে দিই, বিসিএস কার্ড। বিসিএস কার্ড দিলাম, এটা ইঞ্চি আছে, ঠিক আছে। এইখানে ব্লিডটা আমাদের দেওয়ার দরকার নাই, দিয়ে আছে ক্রিয়েট করি। তো জানি যে এটা তৈরি করলাম, সিএমওকে কালার সব ঠিক আছে। তো এইটা একটা পেজ নিয়ে আসছি, এখন এইটার মধ্যে আমার ডিজাইন করতে হবে। তো ডিজাইন করার জন্য কি করতে বলছে, দেন বিসিএস কার্ড হবে 3.5 into 2। কি কামরুজ্জামান ভাই, এত মনোযোগ আপনার, কি করতেছেন? ওইটা কাজ ইম্পর্টেন্ট না এইটা কাজ ইম্পর্টেন্ট বলেন দেখি? আমরা তো এতদিন তো আমাদের এগুলো কাজ শেষ করে দেওয়ার কথা, আপনাদের কারণেই তো হচ্ছে একটু লেট হয়ে গেল। আরো যদি আপনারা যেগুলো বুঝতে বুঝতে ইয়া করেন, হ্যাঁ, বিশেষ করে দেখাচ্ছি এই প্রসেসটা কিন্তু আরো ভিন্ন, একটা ভিন্ন প্রসেস। এটা কিন্তু মানে দুইটা কিন্তু একটু মানে ইয়া হয়ে যায়, গরমিল লেগে যায় আপনাদের। এই জন্য এটা কিন্তু একটু ভালোভাবে বুঝাচ্ছি। একটা A4 পেজ নিছি, ওইটার মধ্যে আমাদের ব্লিড দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, যে A4 পেজটা আমি ক্রিয়েট করলাম, এই A4 পেজ ক্রিয়েট করছি, এখন আমরা বিসিএস কার্ড তৈরি করবো। তো বিসিএস কার্ড তৈরি করার জন্য বিসিএস কার্ডের সাইজ কত, 3.5 into 2 ইঞ্চি। এই জন্য আমাদের যে 3.5 into 2 একটা শেপ নিতে হবে, ওই শেপটা হবে আমার বিসিএস কার্ডের সাইজ। এখানে যে রেক্টাঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এখানে একটা ক্লিক করে এখানে 3.5 into 2 দিয়ে ইন্টার, এই একটা শেপ আসছে। এইটা হচ্ছে আমাদের কি বিসিএস কার্ড, এইটা হচ্ছে বিসিএস কার্ড হবে। এখন আর্টবোর্ডের সাথে কোনো সম্পর্ক নাই, আর্টবোর্ড কি থাকে থাক, আমার হচ্ছে এইটা হচ্ছে আমার এইটার সঙ্গে কাজ। সেক্ষেত্রে আমি লেয়ার প্যানেলটা নিয়ে কাজ করতে পারি, লেয়ার প্যানেলটা নিলে আমার কাজটা একটু ইজি হবে। লেয়ার প্যানেলটা হচ্ছে পাশে রাখি, এই লেয়ার প্যানেল দেখে দেখে কাজ করবো। এখানে এই লেয়ার প্যানেলটা এখানে রাখলাম, তাকে এখন এইটার মধ্যে কাজ করবো। তো দেখেন এইটার মধ্যে এখন কি করতে হবে আমার, এখন এটার মধ্যে আমার ব্লিড অ্যাড করতে হবে। তো ব্লিডের সাইজ কত হবে, 0.125 ইঞ্চি। তো ব্লিড এখন আমরা কিভাবে নিতে পারি এটার মধ্যে, হ্যাঁ, এটা থেকে আমরা এক্সটেন্ড করে একটা শেপ বানাইতে হবে, যেটা শেপটাকে আমরা গাইড করে দেবো, যেটা আমার একটা গাইড ইয়া হিসেবে কাজ করবে, ব্লিড হিসেবে কাজ করবে। সেই জন্য এটাকে আমি হচ্ছে অ্যালাইন সেন্টার করি, সেন্টার বরাবর থাকা আর্টবোর্ডে। এখন যাবো অবজেক্ট মেনুতে, যাওয়ার পর পাথ থেকে অফসেট পাথ, যাওয়ার পরে এখানে দেখেন 0.125 করে দেবো, এই অফসেট হবে 0.125, আর এগুলা কোনো চেঞ্জ করার দরকার নাই। তারপর ওকে, বুঝতে পারেন নাই? অবজেক্ট থেকে গেছি, পাথ থেকে অফসেট পাথে আসলাম। অফসেট পাথ জিনিসটা করে কি, একটা শেপকে এক্সটেন্ড করে ওর যে রেশিও আছে, একটা শেপের যে রেশিও, ওই রেশিও অনুযায়ী শেপকে বড় অথবা ছোট করে দেয়, ছোট করার জন্য অথবা বড় করে নেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, ব্লিড জিনিসটা কি, ব্লিডটা একটা এক্সটেন্ড, একটা বাড়তি অংশ না, তাহলে কি প্লাস হবে না? এটা বড় করে একটা আরেকটা অংশ আমরা বড় করে নিব, সেক্ষেত্রে প্লাস হবে। এটা একটু বাইরে থেকে একটা বড় করে একটা অংশ নিব, এই 0.125 নেওয়ার পর ওকে, এই ওকে দেওয়ার পর কি হয়ে গেল, এই যে আমার আগের শেপ ছিল এইটা, এটা থেকে আরেকটা নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে। এইটা
এইটা শেপ একটা নতুন শেপ তৈরি হয়ে গেছে। এখন এই যে নতুন যে শেপটা তৈরি হইলো, এটাকে কি করতে হবে, এটাকে গাইডে কনভার্ট করে দিতে হবে। সো গাইডে কনভার্ট কিভাবে করতে পারি, গাইডে কনভার্ট করার জন্য এটি সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক গাইড, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল 5। এই এখান থেকে দেখেন গাইড ভিউতে গেলাম, গাইডের এখানে এই যে হচ্ছে মেক গাইড, শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল 5, অথবা গাইডকে হ্যাঁ বুঝি নাই গাইডের, হ্যাঁ গাইডের তো কালার চেঞ্জ হয়ে যাবে। গাইডের তো কোনো কালার থাকে না, গাইডের মানে একটা স্ট্রোক কালার থাকে, মানে একটা বুঝার জন্য যে একটা একটা লাইনের যে কালার থাকে। দেন এটাকে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে মেক গাইড, এই দেন যখন গাইড করে দিলাম, এই দেন একটা সায়ান কালারের একটা গাইড দেখাচ্ছে এটা। এই গাইডটাকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করা যাইতে পারে। গাইডটা এখন হচ্ছে দেখা যাচ্ছে নড়াচড়া করতেছে না, কারণ কি এটা লগ আছে। এটাকে আমি আনলক করতে চাই, রাইট ক্লিক করলে এই যে আনলক গাইড, হাইড গাইড, আনহাইড গাইড, এই অপশনগুলোকে আমরা কাজ করতে পারি। তো আনলক করে দিলে এটা আবার এটাকে আমরা যে মুভ করতে পারবো। আবার যে এটাকে গাইড করছি, এটাকে আমরা রিলিজও করতে পারি। সো রিলিজ যদি করি তো আবার হচ্ছে আগের মতো সেভ হয়ে যাবে। সেটা আমরা হচ্ছে আমাদের কাজগুলো অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য এই আমরা গাইড করে নিব এই শেপটাকে। আবার এই গাইডটাকে লক করে দিই। সো লক এখনই না করি, আমরা হচ্ছে আনলকে রাখি আপাতত। এই যে এটা গাইড আছে আমার, এখন আমি এটাকে গাইড করছি। এই গাইড করার পর দেখেন আমার এখন কি করতে হবে। সো গাইড করা শেষ, আমার গাইড করছি যেটা আমাদের এটা ব্লিড হবে, এখান থেকে আমরা ডিজাইন করব। এখন তারপরে যেটা আসছে ইনার সেফটি মার্জিন, সেখানে তো বোঝা গেছে তো নাকি, না বুঝেন নাই? বুঝছেন সবাই? তো দেখেন এখন আসছে কি ইনার সেফটি মার্জিন। ইনার সেফটি মার্জিনের কথা হবে 0.125, ব্লিডও পড়ছে 0.125, ইনার সেফটিও 0.125। তো দুইটার মধ্যে পার্থক্য দিলে কি হইলো, এটা হচ্ছে বাইরে আর এটা ভিতরে, এটা কি মাইনাস হবে, মাইনাস মানে কি হচ্ছে ভিতরের দিকে যাইতে হবে, এই জন্য সামনে একটা মাইনাস অ্যাড করতে হবে। কিন্তু এখানে বলে নাই যে এখানে মাইনাস দিতে হবে, এটা বলে নাই। ইনার মানে কি ভিতরে, যেন এটা বুঝে নিতে হবে। সেই আমি আবার এই যে আমাদের যে অরিজিনাল যে শেপটা করছিলাম, এটা 3.5 × 2 ইঞ্চি, এটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে আবার যে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথে আসলাম। এখন এটাকে স্ক্রল করি, স্ক্রল হুইলটা দিয়ে স্ক্রল করি নিচের দিকে, তাহলে হচ্ছে 0.-0.125 চলে আসবে। এর ভিতরের দিকে একটা শেপ ক্রিয়েট হবে, যেটা প্রিভিউ দেখাচ্ছে। এটা ক্রিয়েট করি, এই ক্রিয়েট করলে দেখা একটা নতুন একটা শেপ তৈরি হয়ে গেল। এখন এই যে শেপটা হয়েছে এটাকেও আমরা গাইড করে দিব, রাইট ক্লিক করে মেক গাইড, গাইড করে দিলাম। দেখেন এখন হচ্ছে 2-3টা জিনিস আসছে। তো একটা কি এই যে ভিতরে একটা গাইড আসছে, বাইরে একটা গাইড আসছে, একটা মাঝখানে একটা শেপ আছে। এই মাঝখানে যে শেপটা আছে এটা কি আমাদের ডিজাইন এরিয়া, এইটা হচ্ছে আমাদের ডিজাইন এরিয়া। ফাইনাল আউটপুট আসবে এইখান থেকে, আর বাইরে যে অংশটা আমরা করবো এখান থেকে আমাদের কাটা বলবো, আর এখান থেকে আমাদের ভিতরে যে এলিমেন্ট গুলো থাকবে এখান থেকে হবে। আর ব্যাকগ্রাউন্ডটা আমার এইখান থেকে ডিজাইন করবো, ব্যাকগ্রাউন্ড আমরা ডিজাইন করবো ব্লিড থেকে, আর ভিতরে এলিমেন্ট গুলো ডিজাইন করবো এই ভিতরে গাইড থেকে, এইটা ইনার সেফটি গাইডটা। তাহলে আমাদের এইটা সে কাজে লাগতেছে, এই যে শেপটা আছে এইটা এখন তো কোনো কাজের লাগতেছে না। দেখেন দেখি এই শেপটা কোনো কাজের আছে, দেখেন নাই, ওইটা আমার শেপ নাই, ওইটার সাথে কোনো কাজ নাই এখন। কিন্তু আমি এখন ডিজাইন করবো এই যে আমার ব্লিড আছে না, ব্লিড থেকে ডিজাইন করবো, ব্যাকগ্রাউন্ডটা ব্লিড থেকে করবো, এবং এই যে ভিতরে যে টেক্সট থাকবে, লোগো থাকবে, যেগুলো আছে ইম্পর্টেন্ট এলিমেন্ট যেগুলা, এগুলা হবে গাইডের ভিতর থেকে হবে। তাহলে আমার এই যে শেপটা ছিল এটাকে আমি হাইড করে দিচ্ছি Ctrl+3 দিয়ে। যে এই শেপটা আমার কিসের কাজে লাগবে, এই শেপটা আমার কাজে লাগবে হচ্ছে ক্রোম মার্ক দেওয়ার ক্ষেত্রে। ক্রোম মার্ক জিনিসটা কি, এই যে কাটিং মার্ক, যেটা এই যে এখন একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এই যে লাইনটা আমার যে ইন্ডিকেট করে দেওয়ার জন্য যে কোথায় কাটতে হবে, তো এই কাটার জন্য আমাদের এই যে এই শেপটা প্রয়োজন হবে, এই শেপটা। সেক্ষেত্রে এই শেপটা কিন্তু রাখতে হবে, শেপটা ডিলিট করে দেওয়া যাবে না। এই শেপটার মধ্যে আমাদের ক্রোম মার্ক অ্যাড করতে হবে। সেক্ষেত্রে এই জিনিসটাকে আমরা হাইড করে রাখতে পারি। তো এই জিনিসটা আমার দরকার নেই এখন, অথবা আমি এখন এটা হাইড না করি, আমি আগে দেখি কন্ডিশনের মধ্যে আর কি আছে। আচ্ছা গাইডটা আছে, গাইডের কালার চেঞ্জ করবেন নাকি? হ্যাঁ গাইডের কালার চেঞ্জ করতে চাইতেছেন? তো গাইডের এখন কালার কি আছে, সায়ান কালার আছে তাই না? গাইডের কালারও কিন্তু চেঞ্জ করা যায়। আমি যদি এখান থেকে প্রেফারেন্সে যাই, তো প্রেফারেন্স জিনিসটা কি, এই যে আমার এখানে প্রেফারেন্স দেওয়া আছে, অথবা আমাদের এই যে এডিট অপশনে আসলে এখান থেকে এই যে প্রেফারেন্স, যেটা শর্টকাট কি আছে কন্ট্রোল কি ক্লিক করলো প্রেফারেন্স হল, কন্ট্রোল কি ক্লিক করলাম, এই প্রেফারেন্স মেনুটা চলে আসছে। সেখান থেকে কি করে অনেক কিছু কাজ করা যায়। তো এই দেখেন ইয়ে আছে সিলেকশন এন্ড অ্যাঙ্কর পয়েন্ট, তারপরে কি আছে টাইপ, ইউনিট, এই যে গাইড এবং গ্রিড, দেখা যাচ্ছে গাইড এবং গ্রিডের অপশন আসছে এখানে। তো এখানে দেখা যাচ্ছে কালার কি আছে, সায়ান কালার। আমি যদি এটাকে করে দিই রেড কালার করে দিই, ওকে দেই,
এই সবগুলো কালার রেড হয়ে গেছে। সেখান থেকে আমরা হচ্ছে কালারগুলো চেঞ্জ করে দেবো গাইডের। সায়ান কালারটা সহজে মানে দেখা যায়, এই জন্য সায়ান কালারে রাখা হয়। তো আপনি হচ্ছে কালারও চেঞ্জ করতে পারেন, ধরেন গ্রিন করে দিলাম, গ্রিন হয়ে গেছে। তো যেটা কালারের ইচ্ছা আপনি হচ্ছে দিতে পারেন। ধরেন আমি হচ্ছে এখানে রেডে দিয়ে দিলাম। সো রেড দিলে কি হবে, কি রেড কালারটা হচ্ছে আমি রেড কালারের কোন ডিজাইন করবো, তখন হচ্ছে রেডটা আসবে। কিন্তু সায়ান কালারটা কিন্তু সচরাচর ইউজ হয় না। সায়ান কালারটা কিন্তু সচরাচর ইউজ হয় না, ওই জন্য সায়ান কালার রাখলে এটা সহজে মানে ডিফল্টে এটাই দেওয়া থাকে, ওই জন্য এটা সহজে চোখে পড়ে। যেমন হচ্ছে যদি এলিমিনেটর নেই আমি, এটা হচ্ছে কালার দিচ্ছি আমি, তাহলে ব্লু কালার দিলাম অথবা যে কোনো কালার দিলে এটা কিন্তু সহজে চোখে পড়বে। রেড কালার দিলে হচ্ছে চোখে পড়বে। সব ধরনের কালার কিন্তু এই জিনিসটা ফুটে ওঠে, এটা সব ধরনের কালার এই জিনিসটা ফুটে উঠতেছে। এই জন্য হচ্ছে সায়ান কালারটা হচ্ছে ডিফল্টে রাখা হয়েছে। সো এখন দেখি হচ্ছে এটা, এখন হচ্ছে পরের কন্ডিশনটাতে যাই। সো কি বলছে, অ্যাপ্লাই কালার অ্যাজ পার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট আলফা ফিমেল কালার স্কিমটা এটা ইউজ করতে হবে, এবং কিপ দ্য লোগো অন দ্য রাইট সাইড অফ দ্য ডিজাইন এরিয়া, মানে ডিজাইন এরিয়ার রাইট সাইডে আমাদের ইয়াটা লোগোটা রাখতে হবে। যেটা যদি আমরা স্যাম্পলে দেখি, এই যে রাইট সাইডে আমাদের এইখানে রাখতে হবে। সো তারপরে কি বলছে, আবার হচ্ছে ইউজ ফন্ট নেম রোবোটো। সেই রোবোটোর যতগুলো ফন্ট আছে, ফন্ট স্টাইল আছে, ওইগুলো ইউজ করতে হবে। সো রোবোটো ফন্টের বাইরে কোনো ফন্ট ইউজ করা যাবে না। তারপরে নাম কি হবে, মেরিয়া মিল্কি। ডিজাইন ডেজিগনেশন কি হবে, সিইও। তারপরে দুইটা লাইনের ফোন নাম্বার লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে, ওয়েবসাইট লিখতে হবে, এই যে ইওর ইমেল এবং হচ্ছে ওয়েব অ্যাড্রেসটা লিখে দিতে হবে। তারপরে অ্যাড্রেস লিখতে হবে, যে হোম অফিসের অ্যাড্রেসটা লিখতে হবে, এবং এই আইকনগুলো কালেক্ট করে হচ্ছে এখানে ইউজ করতে হবে। তারপর সব কাজ শেষ হওয়ার পর এক্সপোর্ট করতে হবে এবং সেভ করতে হবে এই ফরম্যাটগুলোতে। বুঝা গেছে তো, এই কন্ডিশনগুলো বুঝা গেছে। এখন থেকে গেলে হচ্ছে কাজের মধ্যে অ্যাপ্লাই করি। সো আমাদের হচ্ছে এখন স্যাম্পলের মধ্যে যাই, যেহেতু আমাদের স্যাম্পল থেকে কাজ করতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম পেজের হচ্ছে সেখানে কিন্তু দেখেন দুইটা জিনিস কিন্তু আছে, একটা আছে ফ্রন্ট পেজ, একটা ব্যাক পেজ। তো সেক্ষেত্রে ফ্রন্ট পেজটা যেরকম, ব্যাক পেজটা কিন্তু সিমিলার সাইজ হবে, তাই না? এর ক্ষেত্রে যেই লেআউট, এটার ক্ষেত্রে কিন্তু সেম লেআউট হবে। সেক্ষেত্রে আমরা এইখানে যে লেআউটটা তৈরি করে নিচ্ছি, এটাকে যদি আমি কপি করে আরেকটা কপি নিচের দিকে নিয়ে আসি, তাহলে কি আমার দুইটা তৈরি হয়ে গেল না? দুইটা বারবার তৈরি করার প্রয়োজন আছে? প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমি কি করবো, এই জিনিসটাকে পুরোটাকে কপি করলাম। তো কপি করে অল্টার ধরে ড্রাগ করে নিয়ে আসলেও হবে, ড্রাগ করে নিয়ে আসলে চলে আসে। কিন্তু আমি এই জিনিসটা করবো না, আমি করবো কি, এইটার কপি নিলাম, কপি করছি। এখন দেখেন এখানে একটা লেয়ার 1 আছে, আমি কি করবো, নতুন একটা লেয়ার নিয়ে এই নতুন লেয়ারের মধ্যে কন্ট্রোল ভি দিই, নতুন লেয়ারের মধ্যে দিচ্ছি 2 নম্বর লেয়ারের মধ্যে। যেহেতু আমাদের এটা হচ্ছে আলাদা একটা এই ক্ষেত্রে আমি এটাকে এখন এখানে নিয়ে আসি। এই যে এখানে নিয়ে আসছি, এটা হচ্ছে আমার লেয়ার 1 এর মধ্যে আছে, এটা লেয়ার 2 এর মধ্যে আছে। সো লেয়ার 2টাকে আমি লক করে রাখি। তাহলে কি হবে, লেয়ার 2টা কাজ করবে না, এখন লেয়ার 1 এর মধ্যে শুধু কাজ করবো। এখানে সেই লেয়ার 1 এর মধ্যে কি কাজ করব, এই যে আমাদের যে আছে এই পাতটা, এটাকে হাইড করে রাখি। আচ্ছা দেন, এই যে আমাদের কিন্তু এই যে গাইডগুলো প্রয়োজন আছে, কারণ কি এখানেও কিন্তু গাইডগুলো প্রয়োজন আছে, তাই না? সেক্ষেত্রে গাইডগুলোকে আনলক রাখতে হবে। যেন এই যে গাইডগুলোকে আমি আনলক রাখছি, এখন তো আমি কপি করা শেষ। এখন কি গাইডগুলো যদি নড়াচড়া করি তাহলে তো সমস্যা, এই জন্য গাইডগুলোকে লক করে রাখবো। এই জন্য রাইট ক্লিক করে লক গাইড, লক করে দিচ্ছি, আর গাইডগুলো নড়াচড়া করবে না। এখন এটার মধ্যে আমরা ডিজাইন করবো। তো ডিজাইন কিরকম হবে আমার, সেই জন্য এই জিনিসটাকে আমি হচ্ছে করে রাখি, এটাকে স্ক্রিনশট করে এই সাইটে রাখি। তো দেখেন এইরকম আমরা ডিজাইন করতে হবে। তো দেখেন দেখে এখানে কি কাজ করছে, এই জন্য আলফা ফিমেল কালার স্কিমটা আমার প্রয়োজন হবে। এই জন্য আলফা ফিমেল কালার স্কিমটা নিয়ে আসি, আলফা ফিমেল কালার স্কিম। এটাকে ডাউনলোড করছিলাম না, এটা তো আছেই আমার, এটাকে এটাকে আমি এইটার মধ্যে নিয়ে আসি, এটাকে ক্লোজ করে দিই। তো জানি যে আলফা ফিমেল কালার স্কিমটা নিয়ে আসছি, এটাকে আমি সাইডে রাখি, সাইডে রেখে এইটা থেকে আমরা কালারগুলো ইউজ করবো। আমরা এই যে এই সাইডে রাখি। এখন দেখেন আমার এটা ডিজাইন করতে হবে। তো এখানে দেন কি আছে, দেন ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে, এটা একটা শেপ আছে। আবার এখানে কিন্তু হচ্ছে কোনো কালারই নেই, কোনো কালার আছে, কোনো কালার নেই। তারপরে আমরা শেপ দিয়ে রাখতে পারি, হোয়াইট কালার দিয়ে রাখতে পারি, যদি হচ্ছে দরকার হয়। দরকার না দিলেও কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে কিছু না দিলেও সমস্যা নেই, আবার যদি শেপ দিতে পারেন, হোয়াইট শেপ দিলেও কোনো বিষয় না। এখন দেন এইখানে একটা এই শেপটা বানাইতে হবে। এই শেপটা বানানোর জন্য আমি এইখানে আসি। আসার পর এখানে
রেক্টেঙ্গেল টুলটা নিয়ে একটা সার্কেল, একটা রেক্টেঙ্গেল তৈরি করি। সো রেক্টেঙ্গেলটা কোথা থেকে শুরু করবো বলেন দেখি? এই যে আমাদের ব্লিড থেকে আমাকে কাজ করতে হবে এখন, কারণ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড শেপ। ব্যাকগ্রাউন্ড শেপটা আমাকে আছে ব্লিড থেকে করতে হবে। এই দেখা যাচ্ছে কাটা পড়বে, এই অংশটা কি কাটা পড়বে, যে ক্রোম মার্ক দিয়ে এসে এখান থেকে এই অংশটা কাটা পড়বে। হ্যাঁ, ওইটা আছে, ওকে বলছি, এখন কি যে করছে। আচ্ছা ওকে ফোন দিই আমি আবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা তাহলে যে এই শেপটা নিলাম, এই শেপটাকে কি করতে হবে, এই যে এই পয়েন্টটাকে ধরে আমি যেটাকে এই দিকে ড্রাগ করে একটু ইয়া করে দিই, তারপরে ডাইরেক্ট সলিউশন দিয়ে এই পয়েন্টটাকে ধরে একটু এদিকে করে দিতে পারি। এটা বুঝেন নাই? আচ্ছা একটা শেপ নিচ্ছি আমি নর্মাল, এখান থেকে এই যে আমাদের যে ইয়ে আছে গাইড থেকে, এই গাইড থেকে শুরু করে একটা এই পরিমাণে শেপ তৈরি করলাম। করার পর ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে কি করবো, এটাকে একটু ভিতরে দিয়ে ঢুকাই দেবো। শিপ ধরে করলে ভালো হবে, তাহলে স্টেট বরাবর আসবে। আবার এইটাকে একটু একটু ইয়া করে দিতে পারি, এইদিকে এই পার্টটাকে ক্লিক করি, পাতকে এই পার্টটাকে নিয়ে যায় এইদিকে, সেইটাকে পাত ক্লিক করলে এটাকে নিয়ে যাওয়া যাবে, এইভাবে নিয়ে যাবে। হ্যাঁ হ্যালো প্রদীপ ভাই, কি হলো আপনার অ্যাকাউন্টে কি করলেন? ভেরিফাই করছেন না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন এখন এইটা এইটা করলাম, এখন কি করতে হবে, আমার টেক্সট গুলো লিখবো পরে, টেক্সটের কাজ পরে। এখন দেখা যাচ্ছে এই শেপটা বানানো শেষ, এখন এইখানে দেখেন একটা শেপ আছে এই বরাবর, এই শেপটা বানাইতে হবে এবং এইখানে এই একটা শেপ বানাইতে হবে। তাহলে কিন্তু কাজ শেষ, বেশি কাজ নাই, তিনটা শেপের কাজ আছে। এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ, এখানে একটা শেপ। তো আমরা এই শেপটাকে বানাই। এই শেপটা বানানোর জন্য এখানে আমরা একটা রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে এইবার আবার একটা শেপ ড্র করি, একটা শেপ ড্র করছি। এখানে কালার করে দিই, এই ধরনের কালার করে দিই, সিমিলার কালার করে দিই। তো দেখেন এইখানে এই শেপটা আছে কোথায়, এর নিচের দিকে একটু ফাঁকা জায়গা আছে, সেইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কত এখানে কতটা ফাঁকা আছে, এখানে কতটা ফাঁকা আছে, এখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে। এই জন্য এইভাবে ফাঁকা দিয়ে আমরা এইটাকে এই বরাবর বসাই। বসার পর এটাকে আমরা একটু ছোট করে নিই সাইজটা, ছোট বড় পরবর্তীতে করে নিতে পারবো। তো দেখেন এইখানে এই জায়গাটা একটু দেখেন, এখানে কিন্তু একটা হচ্ছে ডিভাইড করা আছে, এই কাজটা কিভাবে করা যায়। সো ডিভাইড করার জন্য আমরা এখানে একটা শেপ নেই, এখানে একটা নর্মাল একটা হচ্ছে ছোট করে একটা শেপ ড্র করি, এই ছোট করে একটা শেপ ড্র করছি। শেপ ড্র করার পর কি করব, এই ডাইরেক্ট সিলেকশন দিয়ে এই নিচে উপরে যে দুটো পয়েন্ট আছে এই দুটোকে ধরে এই দিকে হচ্ছে শিফট করে দিই, এইদিকে শিফট করে দিলাম, দিয়ে হচ্ছে এইটাকে এইখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসে এখানে প্লেস করে বসাই। এইটার সাথে অ্যাডজাস্ট করে বসাইতে পারি আমরা, এই দুটো পয়েন্টকে সিলেক্ট করে এটাকে এটার সঙ্গে অ্যাডজাস্ট করে এ প্লেস করে বসাই, তাহলে এখানে বসাইছি। এখন কি করবো, এই দুটোর মধ্যে দুটোকে সিলেক্ট করে এই অংশটাকে ডিলিট করে দিয়ে দেবো, শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এই অংশটাকে ডিলিট করে দিয়ে দিই। তাহলে কি হয়ে গেল, মাঝখানটা এখানে ডিভাইড হয়ে গেল, এখানে হচ্ছে ফাঁকা হয়ে গেছে। এখন একটা কাজ হচ্ছে, এইখানে দেখেন এই যে এইখানে দুটো কর্নার আছে, এইখানে দুটো কর্নার, এখানে দুটো কর্নার কি আছে, একটু রাউন্ড আছে না, কিন্তু এইদিকে কিন্তু রাউন্ড নাই, এদিকে আছে একবারে শার্প এজ আছে, কিন্তু এইখানে দুটো কিন্তু রাউন্ড আছে। তো আমরা এই দুটোকে রাউন্ড কিভাবে করতে পারি, তো রাউন্ড করার জন্য কি করব, এই যে শেপটা আছে এই শেপটা কিন্তু সমস্যা করতেছে এখন, এই শেপটা এখন দরকার নাই, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই যাতে নড়াচড়া না করে। এখন ডাইরেক্ট সিলেকশন দিয়ে শুধু হচ্ছে এই 4টা পয়েন্ট আমি সিলেক্ট করব, এই 4টা পয়েন্ট সিলেক্ট করছি, করে এই দুটোকে লক মানে রাউন্ড করে দিই, এরকম করে হালকা করে রাউন্ড করে দিই, বেশি করা দরকার নাই। এই রাউন্ড করে দিলাম, রাউন্ড হয়ে গেছে। চাইলে এগুলো একটু কালারটা আর একটু চেঞ্জ করতে পারি, একটু এটা, আচ্ছা এইটা কালারে দিলাম না, সেই কালারটা দিছি। তারপর এইখানে একটা শেপ বানাই দেওয়া, তাহলে এই শেপটা কি কিরকম আছে, এই যে এর আগে যেটা শেপ তৈরি করেছিলাম ওইরকমই। এখানে একটা এরকম একটা শেপ তৈরি করি, তৈরি করার পর এটাকে একটু
ডাইরেক্ট সিলেকশন দিয়ে করে এই পয়েন্টটা সিলেক্ট করে, দুইটা পয়েন্ট সিলেক্ট করে এইভাবে একটু শিফট করে দিই, করে দেওয়ার পর এটাকে এই জায়গায় প্লেস করে বসাই। এই বসানোর পর কি এটা তৈরি করা শেষ। এখন কি করতে হবে, এখন এই টেক্সটগুলো লিখতে হবে, লোগোটা বসাইতে হবে। সাপোজ যে লোগোটা ছিল, লোগোটাকে নিয়ে আসি আগে। এই যে লোগোটা যেটা আছে, এই লোগোর পুরো অংশটাকে একটা গ্রুপ করি, গ্রুপ করে এটা ড্রাগ করে বিজনেস কার্ডের মধ্যে আসে, এখানে ছাড়িয়ে দিই। এই লোগোটা নিয়ে আসছি, এটাকে শিফট এবং অল্টার ধরে এটাকে ছোট করি। শিফট ধরে অবশ্যই কাজ করতে হবে যাতে এটার প্রপোর্শনটা নষ্ট না হয়ে যায়। এখন দেখেন এই লোগোটাকে এই জায়গায় বসাই। এখন দেখেন দেখি লোগোটা কি অ্যাপ্রোপ্রিয়েট দেখা যায়? কেন দেখা যায় না? এখন আমার এখানে কি করতে হবে, কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে বলেন দেখি? এর কোন প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে হবে? কি কন্ট্রাস্ট অ্যাড করতে হবে, তাই না? কন্ট্রাস্টের মাধ্যমে এগুলোর মধ্যে পার্থক্য অ্যাপ্লাই নিয়ে আসতে হবে। এখন এই ক্ষেত্রে দেন একটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে মানে যদি সিমিলার কালার থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের বিকাশের দোকানে অথবা ব্রাক অথবা গ্রামীণ ফোনের যে ইয়েগুলো দেখি, যখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওদের হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড কালারটা থাকে, তখন হচ্ছে লোগোটা কিরকম কালার হয়। তাহলে আমরা হচ্ছে ব্রাকের ইয়াটাই দেখি, ব্রাক লোগো। এই ব্রাকের লোগোটা দেখেন, এটা কিন্তু ব্রাকের লোগো, এটা কিন্তু ব্রাকের লোগো। কিন্তু দেখেন এইখানে হচ্ছে ব্রাকের লোগোর কালার কি আচ্ছা, এটা হচ্ছে একটা ইয়া কালার, কি গোলাপি কালার, তাই না? কিন্তু ব্যাকগ্রাউন্ডে আছে হোয়াইট কালার। কিন্তু এইখানে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে ওদের হচ্ছে গোলাপি কালার আছে, কিন্তু লোগোর কালার কি করে দিছে, হোয়াইট কালার করে দিছে। কেন করছে, কি করছে? এটাতে দেখি কি হচ্ছে, কন্ট্রাস্ট ক্রিয়েট করার জন্য, তাই না? তো দেখেন এই যে ব্র্যান্ডের কালারটা কি করতেছে, ব্যাকগ্রাউন্ডে ওদের প্রেজেন্ট করতেছে। সেক্ষেত্রে লোগোর মধ্যে মানে হোয়াইট কালার রাখলে সমস্যা নাই, কারণ কি ব্র্যান্ডের কালারটা ব্যাকগ্রাউন্ডে প্রেজেন্ট করতেছে। সেইটা কিন্তু যে কোনো জায়গায় দেখবেন, যে গ্রামীণ ফোনে যদি আমরা দেখি, গ্রামীণ ফোনে দেখি, গ্রামীণ ফোনে দেখি, সেই গ্রামীণ ফোনের মধ্যে দেখেন তত ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডে যখন হচ্ছে লোগোর মানে ওদের ব্র্যান্ডের কালারটা মানে ইয়া করতেছে, মানে দেখাচ্ছে, তখনই কি করতেছে, লোগোর কালারটা হোয়াইট করে দিচ্ছে। সেটা কিন্তু সব ক্ষেত্রে এটা কিন্তু ইউজ হয়, যে কোনো যে কোনো কোম্পানিতেই দেখেন, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে লোগোর মানে ইয়ার কালারটা কি ব্র্যান্ডের কালার হচ্ছে শো করতেছে, এই জন্য এটা কালার হোয়াইট করে দিচ্ছে। তো সেম ভাবে আমরা এখানে ওই কাজটা করতে পারি না, সে লোগোর যে কালারটা ওটা কি ব্যাকগ্রাউন্ডটাই আমাদের কি হচ্ছে শো করতেছে, সেক্ষেত্রে এইটা পুরোটার কালারটা হোয়াইট করে দিই। তো এগুলো কি এখন কি কালারটা হোয়াইট করে দিলে কোনো ভুল হবে? তো এই ক্ষেত্রে হোয়াইট করে দিছি, এটা হচ্ছে সুন্দর হচ্ছে কন্ট্রাস্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি আমরা এইভাবে একটা জিনিসকে আমরা এইভাবে একটা লোগোকে আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি। তো ব্যাকগ্রাউন্ডে আমার হচ্ছে লোগো কালার প্রেজেন্ট করতেছে, এই জন্য লোগোটাকে হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট অথবা ব্ল্যাক করে দিয়ে আমরা এইভাবে একটা লোগোকে আমরা এইভাবে শো করতে পারি। তো তাই সেম কাজটা কিন্তু এখানে করছে দেখেন, সেই হোয়াইট করে দিচ্ছি, সেইভাবে আমরা হোয়াইট করে দিব এবং এটাকে সুন্দরভাবে মাঝখানে প্লেস করব। সেইভাবে হচ্ছে মাঝখানে প্লেস করে দিলাম। দেওয়ার পর এই পাশে আমাকে টেক্সট লিখতে হবে। স্যার আমাদের এই জন্য টেক্সট লেখার জন্য আমরা এখানে টেক্সট লিখ, স্যার টেক্সট লিখতে হবে কি কি মেরিয়া মিল্কি, তারপর সিইও। সেখানে হচ্ছে আমি একটা টেক্সট টুলটা নেই, টেক্সট টুল নিলাম, নিয়ে টেক্সট লিখ, একটা টেক্সট লিখলাম, নিয়ে এখানে লিখে দেবো মেরিয়া মিল্কি, মারিয়া না মেরিয়া না কি ছিল, মারিয়া মিল্কি। তো দেখে আমার সবগুলো ছোট হাতের অক্ষর আসছে, এটাকে আমি হচ্ছে টাইপ থেকে সেন্টেন্স কেস থেকে আপার কেস করে দিই। এবং এই দেন এই যে এই টেক্সটটা লিখছি আমি, এই টেক্সটটা আমি কোথায় বসাবো, এখানে, হ্যাঁ কোথায় বসাবো তাহলে? এই যে আমাদের হচ্ছে মার্জিন যেটা আছে, ইনার সেফটি মার্জিন, এই সেফটি মার্জিনের ভিতরে হচ্ছে বসাইতে হবে। একটু বড় করে দেই, একটু নামটা যেহেতু নামটা সবগুলো ফন্ট কি ইউজ করতে বলছি, রোবটও, তাই না? এই রোবটের মধ্যে একটু ব্ল্যাক ব্ল্যাক করে দিতে পারি অথবা বোল্ড করে দিই, এই যে বোল্ড করে দিই যাতে নামটা একটু মানে হাইলাইট করে দেখা যায়। তো নামটাকে সুন্দরভাবে এই যে আমাদের গাইড আছে, গাইড বরাবর প্লেস করে বসাই। তারপর লিখতে হবে কি সিইও লিখতে হবে। সে সিইও লেখার জন্য আরেকটা টেক্সট নেই, টেক্সট নিয়ে এখানে সিইও লিখে দিই। তো দেন এটা কিন্তু আমাদের একটু ছোটো সাইজ হবে এবং একটু এটা স্টাইলটাও একটু চেঞ্জ করে দিই, একটু রেগুলার করে দিই এবং ফন্ট সাইজটা একটু ছোটো করে দিই, এরকম করে ওই এটাকে এই জায়গায় প্লেস করে বসাই। তো আর একটু ছোটো করা যেতে পারে, 8 সাইজ করে দিই এরকম। এখন
আচ্ছা এটা কি ফন্ট ফন্ট চেঞ্জ করছি এর উপরও ঠিক আছে। এখন দেখেন কি লিখতে হবে, এখন দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু প্রক্সিমিটির বিষয়টা আসছে, দেখেন এইটা হচ্ছে ওর নাম আসটা এখানে, এবং এই যে অ্যাড্রেসগুলো সবগুলো কি একখানে, আর লোগোটা হচ্ছে এক পাশে। তো এইভাবে হচ্ছে সুন্দরভাবে গ্রুপ গ্রুপ করে এগুলোকে সাজাইতে হবে। সো এই যে নাম্বার লিখতে হবে এবং আইকনগুলো বানাইতে হবে। সো নাম্বারটা আমি লিখি এখানে আগে, সো এখানে একটা টেক্সট নিয়ে এখানে নাম্বারটা লিখি। সো নাম্বার কি লিখবো আমি, 1, তো যেভাবে আছে সেভাবে লিখি, ব্র্যাকেট দিয়ে 2 2 2, আবার ব্র্যাকেট, তারপরে স্পেস দিয়ে 5 5 5, তারপরে ড্যাশ দিয়ে 1 2 3 4। সো সেমভাবে এইটাকে আবার কপি করি, কন্ট্রোল সি, কপি করে ইন্টার দিয়ে কন্ট্রোল ভি। সো এই দুটো লিখে দিলাম। সো এইটা হচ্ছে আলাদাভাবে লিখি। এখন আর একটা টেক্সট নিয়ে আমরা লিখবো কি, এইটা লিখবো। তো কি লিখছে এখানে, যাই হোক আমরা একটা লিখে দিই। সো এইটার একটা কপি নিতে পারি, কপি নিয়ে এখানে পুরো লেখাটা সিলেক্ট করে এটা ব্যাক স্পেস দিয়ে এখানে আবার লিখি। তো আমাদের কি লিখতে হবে এই জায়গায়, তো বুঝতেছেন তো নাকি না বুঝতেছেন না? সো এখানে লিখতে হবে আমার হচ্ছে ইমেল এবং ওয়েব অ্যাড্রেস। সো ইমেল লিখে দিই, তো কি টিটিসি khansama@gmail.com, তারপরে www.ttckhansama.com। এই দেন আমি হচ্ছে ইমেল এবং হচ্ছে ওয়েব অ্যাড্রেস লিখে দিচ্ছি। এখন কি করতে হবে, হোম অ্যাড্রেস লিখতে হবে। সো হোম অ্যাড্রেসটা লিখে দিই। এই জন্য এইটার একটা কপি নিতে পারি, নিয়ে এখানে সবগুলো টেক্সটকে আবার হচ্ছে কাটি দিয়ে আবার লিখি। সেখানে কি লিখবো, আচ্ছা এখানে হচ্ছে হোম অ্যাড্রেসটা উপরে লিখছি এবং নিচে এটা লিখছি। আচ্ছা আমি এখানে লিখি, লেখা হচ্ছে এটাকে ট্রান্সফার করে দিতে পারবো, সমস্যা নাই। এখানে কি খানসামা দিনাজপুর, স্যার এটা লিখে দিলাম। আবার ঢাকা বাংলাদেশ লিখে দিই। স্যার জানি যে এইভাবে আমি একটা হোম অ্যাড্রেস একটা লিখে দিলাম। সো আমাদের এটা কিন্তু কি করছিল, এইটা হচ্ছে নিচে হবে, এটা উপরে হবে। সো এইভাবে আমাদেরকে এগুলোকে অর্গানাইজ করে নিই। এখন দেখেন এগুলোর মধ্যে কি করতে হবে। এখন দেখেন এই যে এইগুলো যতগুলো টেক্সট আছে সবগুলোর মাঝখানে যে স্পেসটা, এই যে স্পেসটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দিতে হবে, যাতে একবারে সবগুলো অ্যালাইন করে দিতে হবে, একবারে লেফট অ্যালাইন এই হচ্ছে অ্যালাইন করে দিতে হবে এবং স্পেসগুলো ডিস্ট্রিবিউট করে দিতে হবে। তার সঙ্গে আমাদের এই আইকনগুলো কিন্তু প্রয়োজন হবে। সো আমরা টেক্সটগুলো লিখলাম, লেখার পর এখন আমি কি করব, এখানে এই আইকনগুলো বানাইতে হবে। সো আইকন এখানে আমাদের কি বলছিল, এখানে ইন্টারনেট থেকে নিয়ে আসতে, কিন্তু অ্যাসেসমেন্টের দিন আমাদের কি ইন্টারনেট ইউজ করতে দিবে, দিবে না। সেক্ষেত্রে আমরা এই আইকনগুলো বানাইতে হবে। সো বানাইতে পারি, অথবা আমাদের হচ্ছে ইয়াতে ইলাস্ট্রেটর ডিফল্টভাবে আইকন দেওয়া আছে অনেক। সো আমরা ওই জন্য আসতে হবে উইন্ডো মেনু থেকে সিম্বল, এখান থেকে এই সিম্বল আইকনে চলে আসি। এই সিম্বল যে মেনুটা আছে, এই সিম্বল প্যানেলে ক্লিক করলাম। এই সিম্বল প্যানেলে ক্লিক করার পর এই যে এখানে একটা ছোট অপশন আছে সিম্বল লাইব্রেরি, এই সিম্বল লাইব্রেরিতে ক্লিক করলে দেখেন অনেক ধরনের হচ্ছে লাইব্রেরি দেখা শো করবে। এখান থেকে আমরা ওয়েব আইকনটা নেই, ওয়েব আইকন নিলে হবে কি, একটু ট্রান্সপারেন্ট আইকনগুলো আসবে এখানে, এই ট্রান্সপারেন্ট আইকন সবগুলাই। আচ্ছা আমি যদি এগুলাকে ক্লিক করে ড্রাগ করে বাইরে নিয়ে আসি, এই দেন ট্রান্সপারেন্ট, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এইভাবে আইকনগুলো নিয়ে আসতে হবে। সো দেন এইটা নিয়ে আসছি। আরেকটা কি কলের আইকন প্রয়োজন হবে এবং একটা একটা ঘরের আইকন। সো আমরা যে কলের আইকনের জন্য এইটা আইকন নিতে পারি এবং ঘরের জন্য এই যে এইটা, তিনটা আইকন নিয়েছি, আমার তিনটা প্রয়োজন হবে। এখন এই যে আইকনগুলোকে ছোটো করি, সাইজ ছোটো করি। তো ছোটো করার ক্ষেত্রে কী করতে হবে দেখেন, ছোটো করার ক্ষেত্রে সবগুলোকে একই সাথে ছোটো বড়ো করবেন। যদি আমি একটাকে ছোটো করি, ছোটো করার পরে যদি আরেকটাকে ছোটো করি, তাহলে কিন্তু সবগুলোর হচ্ছে সাইজের সিকুয়েন্সিটা ঠিক থাকবে না। দেন আমি ছোটো বড়ো করতেছি, সবগুলোকে সাইজ কি সিমিলার আছে, দেন এটা একটু বড় মনে হচ্ছে, এইগুলোকে সিমিলার মনে হচ্ছে কিন্তু তাও একটু এইটা একটু বড় আছে। সেক্ষেত্রে করতে হবে কি, সবগুলোকে ছোটো বড়ো করলে একসঙ্গে ছোটো বড়ো করতে হবে। এই ছোটো করলাম, এখন এগুলোকে এদিকে নিয়ে আসি। তো যতটুকু আমাদের সাইজ প্রয়োজন অতটুকু আকারে ছোটো করে নিই, ভিজুয়ালি একটা দেখে ছোটো করে নিই। এরকম এরকম ছোটো করছি, ছোটো করার পর এগুলো হচ্ছে সাইডে রাখি আপাতত। আগে টেক্সটগুলোকে আমরা অ্যারেঞ্জ করি। সো আইকনগুলো আমাদের এই জায়গায় বসাইতে হবে। আমাদের যে মার্জিনটা আছে, ইনার সেফটি মার্জিনটা,
এই ইন্টারসেপ্টিভ মার্জিনের ভিতরে আমাদের এই আইকনগুলো এইখানে প্লেস করে বসাইতে হবে। হ্যাঁ, কোনটা লোগো? আইকনগুলা এই যে সিম্বল প্যানেলটা নিয়ে আসতে হবে। সিম্বল প্যানেলটা যে উইন্ডো মেনু থেকে সিম্বল নিয়ে আসার পর এই যে এখানে আছে সিম্বল লাইব্রেরি, এখানে অনেক ধরনের হচ্ছে সিম্বল আছে। তো আমরা যে ওয়েব আইকন আছে, তারপরে মোবাইল আইকন আছে, আমরা এগুলো হচ্ছে নিয়ে আসতে পারি এখান থেকে। এটা আসছে, এগুলো ক্লিক করে ড্র্যাগ করলে এই যে বাইরে চলে আসবে। তাহলে ওয়েব আইকন থেকে নিলে হচ্ছে এগুলো একটু মানে ট্রান্সপারেন্ট আসবে। সো এখন দেখেন আমরা টেক্সটগুলোকে অ্যারেঞ্জ করে নিই। তো দেন টেক্সট যেগুলো আছে, এগুলোর যে মাঝখানে যে স্পেসগুলো আছে, এগুলো হচ্ছে অ্যারেঞ্জ করতে হবে এবং এইখানে একটু ফাঁকা জায়গা দিতে হবে, যেহেতু আমাদের এগুলো লিখতে হবে, এগুলো বসাইতে হবে এই জায়গায়। এই জন্য আমি কি করব, এই যে ব্যাকগ্রাউন্ডে যে শেপটা আছে এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিই যাতে নড়াচড়া না করে। এখন এইগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটু এইদিকে হচ্ছে একটু ইয়া করে দিই। এখন দেখেন এগুলো সবগুলো সিকোয়েন্স ঠিক আছে, অ্যালাইনমেন্ট লেফট করা আছে সবগুলাই না, এই জন্য কি অ্যালাইনমেন্ট লেফট করতে হবে। সে অ্যালাইন লেফট করার জন্য কি করতে হবে, অ্যালাইন প্যানেলটা নিয়ে আসতে হবে আমার। তো উইন্ডো থেকে অ্যালাইন প্যানেলটা নিয়ে আসি, এই যে অ্যালাইন প্যানেলটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটার মধ্যে কী করবো, লেফট অ্যালাইন করে দিই। লেফট অ্যালাইন করে দেবো, সবগুলা লেফট হয়ে গেছে। এবং এই যে মাঝখানের যে স্পেসগুলো সবগুলোকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই জন্য আমি হচ্ছে এই ডিস্ট্রিবিউট স্পেসের অবজেক্ট এখানে ক্লিক করলে এই যে মাঝখানের স্পেসগুলো সবগুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এবং তারপরে এগুলোকে অ্যারেঞ্জ করে বসাই, নিচের অবজেক্টটাতে সুন্দরভাবে বসাই দিই এই জায়গায়। এই যে এইভাবে বসাই দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আমার এইগুলো আইকনগুলো বসাই দেওয়া হবে। সো আইকন বসানোর ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সো আইকনগুলোরও কালার চেঞ্জ করতে পারি। সো তাই এই আইকনগুলো কিন্তু কালার চেঞ্জ করা যাবে না। এখন কালার চেঞ্জ করা যাইতেছে, দেখেন দেখি। এখান থেকে আমি কালার চেঞ্জ করি, এখানে আমি একটা কালার দিলাম। এই কালার কিন্তু আসে না, এখানে আসছে আসে নাই, কারণ কি এটা হচ্ছে একটা সিম্বল। এই সিম্বলে কিন্তু কালার চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে এইটাকে কি করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে। তো সবগুলোকে সিলেক্ট করি, সবগুলোকে একসঙ্গে এক্সপ্যান্ড করি, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, সবগুলো এক্সপ্যান্ড করলাম, আলাদা আলাদা হয়ে গেছে। এই ধরনের হচ্ছে কালার এখন অ্যাপ্লাই করা যাবে। আবার এটাতে এইটা হচ্ছে আলাদা হয়ে গেছে, দুইটা আলাদা। সেক্ষেত্রে দুইটাকে গ্রুপ করে দিই। আর এটা তো একটাই আছে অবজেক্ট, সমস্যা নাই। এখন এগুলোর মধ্যে কালার দিয়ে দিই, আমরা কোন কালার দিব। সো আইড্রোপার দিয়ে এই কালারটাই দিয়ে দিই, যাতে সিকুয়েন্স ঠিক থাকে কালারের। এই কালারটাই করে দিচ্ছি। এখন হোমেরটা আমার করে দিতে হবে কোথায়, হোমটা এই জায়গায়, আবার ওয়েবটা হচ্ছে এই জায়গায়, এবং মোবাইলটা এই জায়গায়। সো দেন এইভাবে বসাইলাম। কিন্তু এগুলো কি সিকুয়েন্স ঠিক আছে, মানে স্পেসটা ঠিক আছে সবগুলোর যে স্পেস কিন্তু হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট নাই। সেক্ষেত্রে আমরা এই স্পেসগুলো অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য একটা কাজ করতে পারি, যে এই অ্যালাইন প্যানেল থেকে স্পেসগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এই জন্য এইটাকে আমরা এইটার সঙ্গে অ্যালাইন করে দিই, দুইটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এইটাকে কি অবজেক্ট করে দিই, দিয়ে এটাকে অ্যালাইন সেন্টার। আবার এটাও করতে পারি এইভাবে, এইভাবে করা যেতে পারে অ্যালাইন সেন্টার। আবার এই দুটাকে সিলেক্ট করে এটাকে কি অবজেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে এটাকে অ্যালাইন সেন্টার। হ্যাঁ, সুন্দরভাবে অ্যালাইন সেন্টার আবার বসে গেছে। এখন আমি এইগুলোকে চাইলে সবগুলোকে ধরে এইভাবে একটু সরাই দিতে পারি এইদিকে। একটা কাজ করি, এগুলোকে সবগুলোকে লেফট অ্যালাইন করে দিই। এই যে লেফট করে দিলে ভালো হবে না, সেন্টারেই রাখি, এইভাবে করে দিই। তাহলে এইভাবে করে দিলাম। তো আর কি কাজ আছে এটার মধ্যে, আর তো কোনোই কাজ নেই, এইরকম করা শেষ। তো সেমভাবে এখন নিচেরটা বানাইতে হবে। তো এটার কাজ আমার শেষ। এখন আমি যাবো 2 নম্বর ইয়াতে, 2 নম্বর লেয়ারে। সেক্ষেত্রে 1 নম্বর লেয়ারের আমার কাজ শেষ। সে 1 নম্বর লেয়ারের কাজ শেষ, যেহেতু আমরা এটাকে লক করে দিব। এখন আমি যাব হচ্ছে 2 নম্বর লেয়ারে, 2 নম্বর লেয়ারটাকে আনলক করি। এখন আমি এই 2 নম্বর লেয়ারের মধ্যে কাজ করব। তো আমি এই ক্ষেত্রে এই যে শেপটা আছে, এই শেপটাকে লক করে দিই, এটাকে হচ্ছে হাইড করে দিই। হাইড করে দিলে এটা শো করবে না, এটাকে হাইড করে দিলাম। এখন আমি হচ্ছে এটার মধ্যে কাজ করব। কাজ করার জন্য আমি আবার এটাকে স্ক্রিনশট করে নিয়ে আসি, এই জিনিসটাকে স্ক্রিনশট করে নিয়ে আসি, যাতে হচ্ছে দেখা যায় কীভাবে কাজ করতে হবে। সেটাকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটা বানাইতে হবে। সেটা কীরকম বানাইতে হবে, এর একটা পুরো একটা শেপ আছে, যেটার মধ্যে একটা কালার আছে। আবার এই নিচের দিকে একটা শেপ আছে, এবং এইখানে একটা ছোটো একটা শেপ আছে। এবং হচ্ছে লোগোটা একটা হচ্ছে বড় করে ট্রান্সপারেন্ট করে দিতে হবে। একটা হচ্ছে একটা ফুল হচ্ছে ভাইব্রেন্ট কালার থাকবে, আর এখানে যে একটা হচ্ছে ওর ওয়েবসাইটের নাম থাকবে। এইটুকু কাজ করতে হবে। সেইটুকু কাজ করার জন্য প্রথমে একটা বড় শেপ নিতে হবে। সেই জন্য রেক্টেঙ্গেল শেপটা নিলাম, নিয়ে একবারে আমাদের যে এই অ্যাঙ্কর থেকে শুরু করে এই অ্যাঙ্কর পর্যন্ত একটা শেপ ড্র করি, যেটার মধ্যে আমরা কালার করে দিই আইড্রোপার দিয়ে। এইটা কালার করে দিই, যেহেতু আমাদের হচ্ছে এইটার ব্যাকগ্রাউন্ডে এইটা কালার আছে, সেক্ষেত্রে এইটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এইটা কালারই করে দিই। এটা কালার করলাম, এবং এই নিচের দিকে একটা কালার দিতে হবে, এইখানে একটা শেপ দিতে হবে। সেই জন্য নিচের দিকে একটা শেপ তৈরি করি, এখান থেকে শুরু করে একবারে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত এইভাবে একটা শেপ ড্র করে
এটাকে এখানে বসাই দিই, এখানে বসাই দিলাম, দিয়েছে আইড্রোপার দিয়ে, যেহেতু আমরা এখানে 8 কালার ইউজ করছিলাম। এখানে তো নাই কিছু। আপনারা লক্ষ্য করতেছেন না? তো এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট করে দিই এরকম। এখানে সমস্যা নাকি? উইন্ডোজ কে দিয়ে করো দেখি, উইন্ডোজ কে দাও। এততে ক্লিক দাও, তাহলে তোমার মাউস ঠিক আছে না? এটা এসবিআই এর সমস্যা। আচ্ছা এখানে পর্যন্ত বুঝা গেছে তো নাকি? এখন দেখেন কি করতে হবে। এখন এইখানে একটু হালকা একটু হচ্ছে একটা শেপ আছে, এই শেপটা আমরা বানিয়ে দিতে পারবো, সমস্যা নাই। এইটা শেপের এই জন্য একটা কপি নেই, এটা কন্ট্রোল সি করে কন্ট্রোল এফ করবো, তাহলে কি হবে, উপরে আরেকটা শেপ পেস্ট হবে। এন্ড এটাকে অল্টার ধরে আমি হচ্ছে ড্র্যাগ করে ছোট করে দিই। অল্টার ধরলে কি হবে, দুই দিক দিয়ে ছোট হবে। এইবার শিফট ধরলে পুরোটাই ছোট হবে, শুধু অল্টার ধরলে এই দিক দিয়ে বাম ডান দিয়ে এইভাবে ছোট ছোট তো এই ছোট করে দিলাম। এটা একটু কালার চেঞ্জ করে দিই, আইটের মধ্যে এই কালারই করে দিই, দিয়ে একটু কি করবো, অপাসিটি একটু কমাই দিই কাগজ, এটা একটু অপাসিটি কমাই দিই হালকা করে, তাহলে একটু ওই ধরনের একটু কালারটা ইয়া হবে। অল্টার ধরে আর একটু বড় করে দিই জিনিসটা, এটা অন্য কালার করে দিতে পারি, এটা করে ভালো দেখাচ্ছে না। হ্যাঁ এটা এরকম করে দিলেও হবে, সমস্যা নাই। এখন দেখানো হচ্ছে এখানে লোগোটা বসাইতে হবে। সো লোগোটা আমরা যে এখানে বসাইছিলাম, এই লোগোটা আমরা ইউজ করতে পারি। এই জন্য এটাকে আনলক করি, আনলক করে এই জিনিসটাকে কপি করে আমরা লেয়ার টু, যে আমার যে এটা এই লেয়ার টু যেটা আছে এইটার মধ্যে নিয়ে আসতে হবে। আমি যদি এখানে আমার পেস্ট করে আমি অল্টা ধরে ড্র্যাগ করে নিয়ে আসতাম, ওটা কিন্তু লেয়ার ওয়ানের মধ্যেই থাকতো। আমি এর জন্য লেয়ার ওয়ানটাকে লক করে দিই, কন্ট্রোল ভি দিয়ে। এই দেখেন এটা কিন্তু আমার কি আসছে এখন, এই লেয়ার টু এর মধ্যে এই জিনিসটা আসছে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিন্তু ঠিক থাকবে তখন, অ্যারেঞ্জ করার জন্য তখন কিন্তু সমস্যা হয়। এটাকে এখানে রাখলাম, রাখার ক্ষেত্রে আমরা যে অ্যারেঞ্জ করে মাঝখানে রাখতে পারি, এই জন্য এই লোগোটাকে সিলেক্ট করি এবং এই শেপটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটাকে কি অবজেক্ট করে দেবো শেপটাকে, এই জন্য আরেকটা ক্লিক করলাম এবং এটাকে অ্যারেঞ্জ করবো হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। তো সেন্টার করলে একটু দেখেন উপরের দিকে একটু, এইখানে যত শেপ আছে এই জন্য একটু ইয়া মনে হচ্ছে, সেই জন্য এটা একটু ভিজুয়ালি একটু উপরের দিকে উঠাই দিতে পারি, সমস্যা নেই। এই জায়গায় একটু উঠাই, এখন কি করতে হবে, এইটার একটা আরেকটা কপি নিয়ে এটাকে বড় করে দিতে হবে। সেই জন্য এটা একটা কপি করি, অল্টার ধরে একটা কপি নিলাম, শুধু হচ্ছে লোগোটা থাকবে, নিচের টেক্সটটা আছে কিন্তু নাই এখানে, শুধু হচ্ছে লোগোটা। এই জন্য এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই টেক্সটটাকে ডিলিট করে দিই, শুধু এইটা। এটাকে এখন বড় করি, শিফট ধরে বড় করে এটাকে এইভাবে বড় করি, বড় করে এটা হচ্ছে অপাসিটিটা কমাই দিই, অপাসিটি করে দেবো এরকম হালকা হালকা করে বোঝা যায় এরকম। আরো বড় করে দিতে পারি, সমস্যা নেই। এই জিনিসটাকে একটু পিছনে পাঠাই দিই, এটাকে দেখানোর সময় যারা যারা কাজ করতেছেন তাদের কপালে বিশাল দুঃখ। এই যে এই সবগুলো নিচে জায়গায় থাকে, এগুলো সেগুলো উপরে থাকার কারণে একটু ভালো দেখাচ্ছে না। এইভাবে এটাকে এই জায়গায় রাখি, কারণ ঠিক আছে, এই যে এইভাবে করে দিলাম। তারপর এখন নিচে আমাদের এই টেক্সটটা লিখতে হবে, yourdomain.com, এই টেক্সটটা এখানে লিখে দিই, সেখানে টেক্সট লিখে দিই www.your.com। এই এটাকে এখন এই অ্যারেঞ্জ করে মাঝখানে বসাই দিতে হবে, অথবা এই দুটাকে সিলেক্ট করি, এই দুটাকে সিলেক্ট করে এই অবজেক্টটাকে কি অবজেক্ট করে দিয়ে এটাকে অ্যালাইন সেন্টার করে দেব। তারপরে যে আমাদের যে ব্লিড ইয়াটা আছে, ইন্টারসেপ্টিক গাইডটা আছে, এই গাইডের ভিতরে এখানে সুন্দরভাবে প্লেস করে বসাই দিই।
একটু নিচের দিকে দিতে পারি। এবং কালার কন্ট্রাস্টের জন্য হচ্ছে হোয়াইট কালার করে দিতে পারি, যাতে হচ্ছে একবারে বোঝা যায় হচ্ছে কোয়ালিটি, মানে কন্ট্রাস্টের ঠিক থাকে আর কি। সার্চ নাই। তো দেখেন যে আর কোনো কাজ আছে এটার মধ্যে? কাজ নাই। এখন দেখেন যে পুরা কাজ শেষ আমার। এখন আরেকটা মেইন জিনিস আছে, ক্রোম মার্ক এবং রেজিস্ট্রেশন মার্ক। এই জিনিসটাকে আজকে দেখাই দিব। তো এইখানে দেখেন এই জিনিসটা তো কন্ট্রাস্টটা ঠিক নাই, এই জন্য এই জিনিসটাকে একটু ইয়া করে দিই, হোয়াইট কালার করে দিই। এই কেমন কন্ট্রাস্ট আসে জানেন যে হোয়াইট কালার করানোটা সুন্দর দেখাচ্ছে। এটা এইটার মধ্যে হোয়াইট করছে। ব্ল্যাক কালার রাখলেও সমস্যা নাই, এই তো হচ্ছে গিয়া কালার আছে, ব্ল্যাক কালার রাখলেও সমস্যা নেই। এটা কন্ট্রাস্ট ঠিক আছে। হোয়াইট কালার করলে একটু আরেকটু, এটা একটু আরেকটু ডার্ক কালার থাকলে হোয়াইট কালার করলে ঠিক আছে। তো জানেন এই যে এইটুকুই কাজ। ক্রোম মার্ক রেজিস্ট্রেশন মার্ক ইউজ করতে হবে। ওইগুলোর জন্য আমরা শেপ রাখে দিছি, ওই শেপটার মধ্যে ক্রোম মার্ক রেজিস্ট্রেশন মার্ক ইউজ করতে হবে। এই যে আমার রেক্টেঙ্গেলটা যেটা আছে এটাকে হাইড করছি, এটার মধ্যে ক্রোম মার্ক ইউজ করতে হবে। সেইটার জন্য আমরা আজকে না দেখাই, এইটুকু কাজেই সময় কতটুকু আছে আর 1 ঘন্টা সময় আছে আরো। তো বানাতে পারবেন না এটা? তো শুরু করেন দেখি, দেখেন যাতে হচ্ছে কোনো ভুল না হয়।